সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বিষয়টা আসলে কি, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আজকাল ফেসবুকে দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় না সবাই বোঝে বিষয়টা আসলে কিভাবে কাজ করে। আমি খুব সহজ করে বুঝাই। ধরেন আমরা কেবলমাত্র উচ্চ কক্ষের জন্য পিআর নির্ধারণ করলাম। এবার উচ্চ কক্ষে আসন সংখ্যা ধরলাম 100। এবার ধরেন জামাত মোট ভোটের 5% ভোট পাইল। এই 5% ভোটের জন্য সে 100 আসনের মধ্যে কয়টা আসন পাবে? 100-র মধ্যে 5%, 5টা। এই 5টা আসনে তারা তাদের দল থেকে মনোনীত যে কোনো 5 জন সদস্যকে সংসদে পাঠাবে। এই হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। এখন এটা কিছু সুফল আছে, কিছু খারাপ দিকও আছে। প্রথমত, যদি উচ্চকক্ষ হয় তাহলে সেখানে যদি পিআর হয় সেটা নিতান্ত খারাপ হয় না। কারণ পিআর এর একটা ভালো দিক হচ্ছে এই যে এর ফলে ওই দুই পার্টি তৈরি হওয়ার, টু পার্টি ডমিনেন্ট সিস্টেম হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। পলিটিক্যাল সায়েন্সে একটা ল আছে, লটা হচ্ছে ডুভাজেস ল। ডুভাজেস ল হচ্ছে যখন ফার্স্ট পাস দ্য পোস্ট ইলেকশন সিস্টেম থাকে, মানে 50% বা সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে যখন ক্ষমতায় যাওয়ার একটা ব্যাপার থাকে, তখন প্রায় সব সময় টু পার্টি ডমিনেন্ট সিস্টেম তৈরি হয়, মানে দুইটা প্রধান দল তৈরি হয়, তাদের মধ্যে গেঞ্জাম হয়। তাদের মধ্যে থেকে একজন ক্ষমতায় যায়, নতুন কোন আঞ্চলিক বা ছোট দল বা বিশেষ মানে কোন একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য যে রাজনৈতিক দল, সেগুলোর কোনো প্রতিনিধিত্ব জায়গা থাকে না, বড় দল সবকিছুকে খেয়ে ফেলে। কিন্তু যদি উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, তাহলে ধরেন হিন্দুদের নিয়ে একটা পলিটিক্যাল পার্টি হইতে পারে। সেখানে ধরেন হিন্দুরা বেশি ভোট দিল, সেই পার্টিটা টোটাল ভোটের 8% হিন্দু, তার মধ্যে অন্যরা অনেকে বিএনপিতে ভোট দিল, এনসিপিতে ভোট দিল, 4% ধরেন হিন্দুদের পার্টিটাকে ভোট দিল। সেইখান থেকে তারা সংসদে নিশ্চিত 4টা সিট পাবে। এরকম ধরেন বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন আঞ্চলিক পার্টিগুলো ইলেকশনে 2% ভোট, 1% ভোট পাইলেও তারা 1-2টা আসন পাবে, যার ফলে উচ্চকক্ষে একটা বৈচিত্র্য তৈরি হবে যে নানান ধরনের পার্টির অংশগ্রহণ সেখানে আছে এবং তাদের একটা প্রতিনিধিত্বের ব্যবস্থা হবে, যারা বিশেষ কিছু মানে সুযোগ সুবিধা চায় এরকম কিছু মানুষজন, বিশেষ জনগোষ্ঠীরা একটা উপায় পাবে যে রাজনীতিতে অনুপ্রবেশ ঘটানো, এবং ছোট ছোট দলগুলো 1-2টা আসন নিয়ে একটা বৈচিত্র্য এবং একটা লাইভলি ডিবেটের একটা জায়গা গড়ে উঠবে। কিন্তু একই আইডিয়াটা যদি আপনি নিম্নকক্ষে ঘটাতে যান, তখন ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা এই জন্য হবে যে দেখেন এই সিস্টেমের একটা বড় ফাঁকাটা হচ্ছে এখানে, যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কাদেরকে তারা সংসদে পাঠাবে। মানে ঘটনা অনেকটা হচ্ছে আমাদের ওই যে সংরক্ষিত নারী আসনের ইলেকশন যেভাবে হইতো, এর মামা তার খালা বা টাকা পয়সা দিয়ে নানান লেনদেন করে টোরে পার্টির প্রধানকে খুশি রাখার জন্য। একটা চমৎকার মানে রিফর্ম আমাদের এখন উঠে আসছে এবং এটা সম্ভবত হয়ে যাবে, সেটা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল করা। 70 অনুচ্ছেদ হচ্ছে এমন একটা অনুচ্ছেদ যেটা বলে যে কোনো সাংসদ তার পার্টির এগেইনস্টে ভোট দিতে পারবে না। মানে হচ্ছে বিএনপি থেকে যে মানুষ নির্বাচিত হবে তাকে সবসময় বিএনপির বাকিরা যে ভোট দিচ্ছে তাকেও সেই ভোট দিতে হবে। তো এইটা করা হয়েছিল একটা সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য, কিন্তু এটাই কিন্তু ফ্যাসিবাদের বীজ বপন করছে। বিকজ একটা সংসদ যদি সবসময় তার পার্টি অনুযায়ী ভোট দেয়, তাহলে তার ব্যক্তি স্বাতন্ত্র বলে কিছু থাকে না, এবং তার মানে রিপ্রেজেন্টেশনাল যে স্বাতন্ত্র সেটাও থাকে না। মানে তার এলাকার মানুষজন যা চায় সে সেটা রিপ্রেজেন্ট করতে পারছে না, মানে পুরো মানে সংসদটা অকার্যকর হয়ে যায়। মানে সরকারি দল যা বলবে সেটাই আইন হয়ে যায়, বিরোধী দল যতই বড় হোক না কেন, বাই ডেফিনিশন যেহেতু সে হচ্ছে 50%-এর কম, তার ভোটে কিছু এসে যায় না, এবং মানে সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু থাকে না তখন আর। সো যেটা প্রয়োজন সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ বাতিল করা, কেবলমাত্র বিশেষ মানে দুইটা 3টা বিলের ক্ষেত্রে রাখা যেতে পারে, যেমন আস্থা ভোটের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ রাখা যেতে পারে সরকারের স্থায়িত্বের জন্য, কারণ আদারওয়াইজ টাকা খেয়ে মানুষজন সরকার ফালা দিতে পারে, এটা একটা সমস্যা। আর হচ্ছে বাজেট পাশের ক্ষেত্রে এটা হতে পারে। এরকম 1-2টা ক্ষেত্র বাদে বাকি সকল ক্ষেত্রগুলোতে 70 অনুচ্ছেদ বাতিল করার আলাপ এখন উঠতেছে। এখন এটা যদি বাতিল হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের একটা প্রকৃত ওয়েস্টমিনিস্টার স্টাইল গণতন্ত্রের একটা সূচনা ঘটবে সেইখান থেকে। কিন্তু নিম্নকক্ষে পিআর এর সমস্যাটা কি? নিম্নকক্ষে এবং উচ্চকক্ষ দুখানে যদি পিআর সিস্টেম হয়ে যায়, তাহলে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে কেবলমাত্র পার্টি যাদেরকে পছন্দ করে তারাই ক্ষমতায় যাবে। মানে আঞ্চলিক নেতা তৈরি, রুহুল কবির রিজভী সাহেব এই কথাটা বলছেন এবং আমার সাহেব কথাটা পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যদি নিম্নকক্ষেও পিআর হয় তাহলে আঞ্চলিক কোনো নেতার তৈরি হবে না, সব নেতাই হয়ে যাবে জাতীয় নেতা। কারণ জাতীয় নেতারা মানে বড় বড় পার্টির প্রধানরা যাদেরকে নমিনেট করবেন তারাই কিন্তু ক্ষমতায় যাবে, যার ফলে দেখা যাবে যে পার্টিগুলার ক্ষমতা অত্যন্ত বেশি বেড়ে যাবে এবং আঞ্চলিক নেতা তৈরি হবে না। এবং আবার দলীয়, যেহেতু দলীয় কাঠামোগুলো স্বৈরতান্ত্রিক, আমাদের যে কটা রাজনৈতিক দল আছে অধিকাংশই স্বৈরতান্ত্রিক কাঠামোতে চলে, সেখানে নেতাকে খুশি রাখার জন্য সবাই নেতাকে চাটবে এবং নেতার আবার অসীম ক্ষমতা হয়ে যাবে। সে হচ্ছে পুরোপুরি ভাবে সংসদকে নিয়ন্ত্রণ করতে হবে, সংসদে কোনো মানে বিতর্কের কোনো বৈচিত্র্য থাকবে না, কোনো এক্সাইটমেন্ট থাকবে না, মানুষ সংসদের অধিবেশন দেখবেও না, সরকার যা যাবে তাই পাস হয়ে যাবে। তাই আমার মনে হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইজ এ গুড আইডিয়া। কিন্তু তারপরেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেবলমাত্র উচ্চ কক্ষে 2টা কক্ষ করে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করে, উচ্চ কক্ষে কটা সিট থাকবে সেটা মানে রাজনৈতিক দলগুলো দরকার করে বাইর করুক, কিন্তু উচ্চ কক্ষে পিআর থাকুক, যাতে করে আঞ্চলিক দল তৈরি হয়, যাতে করে রাজনৈতিক বৈচিত্র্য তৈরি হয়, কিন্তু নিম্ন কক্ষে সরাসরি ভোট হোক। এবং উচ্চ কক্ষে যখন পিআর হচ্ছে সেখানে যাতে প্রত্যেকটা দল নির্বাচনের আগেই কাদেরকে সেই জায়গায় পাঠাবে, কাদেরকে তারা, যদি 100টা সিট হয় তাহলে 100টা সিটের জন্য 100 জনের একটা তালিকা দিতে হবে, যে র্যাঙ্কিং, যে যদি প্রথম 100 জনের মধ্যে প্রথম 30 জন থাকে, যদি তারা 30টা সিট পায়, ওই 30 জন যাবে প্রথম 30 জন, সেই তালিকা থেকে মানুষজন ভোট দিবে যে এদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি, উচ্চকক্ষে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু নিম্নকক্ষের পিআর সিস্টেমটা আমাদের রাজনীতিকে মানে গণতান্ত্রিক হওয়া থেকে ব্যাহত করবে এবং ভবিষ্যতের যে রাজনৈতিক স্থায়িত্ব একটা সরকারের সেটাকেও হুমকির সম্মুখীন করবে। কাজেই পিআর একটা ভালো আইডিয়া, উচ্চকক্ষে হোক নিম্নকক্ষে না হোক। আর 70 অনুচ্ছেদ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে
ক্ষেত্র বাদে বাকি সকল ক্ষেত্রে বাতিল হোক, এটাই আমার চাওয়া। আপনাদের মতামত জানাবেন, আপনাদের মতামত জেনে সেটার সাথে আমি এঙ্গেজ করার চেষ্টা করবো এবং আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আরো ভিডিও বানানোর চেষ্টা করবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।